আসসালামু আলাইকুম, শরীফুল আকাম আবার ফিরে আসছি। এটা রিলেটিভলি একটা ফোকাসড আইটেম, লিজ ভার্সেস বাই অ্যানালিসিসটা আমরা ফাইন্যান্সে কিভাবে করি সেটা একটু দেখাবো। আমরা এর আগে ফাইন্যান্সিয়াল প্রজেকশন নিয়ে কথা বলেছিলাম, সেখানে অনেক সময় আমরা দেখেছি যে ৩-৪ বছরের প্ল্যান একই সাথে করি, যে ফান্ডটা বাইরে থেকে নিয়ে আসতে হবে, সেটা একে সাপোর্ট করার, সেলসকে সাপোর্ট করার জন্য। এখন অনেক সময় হয়তো এটা ক্যাপিটাল বাজেটিং ডিসিশনের মতো হতে পারে যে নতুন একটা মেশিন কিনবো। এই মেশিন বা ইকুইপমেন্ট কিনতে গেলে আমার নর্মাল চয়েস যা আছে তার বদলে আমি যদি লিজ নিতে পারি তাহলে ওই অ্যাসেটটা আমার ব্যালেন্স শিটে দেখাতে হয় না, এবং আমার যদি এতে কোম্পানির ভ্যালু যদি বাড়ে, লাভ যদি বাড়ে, তাহলে আমার সেটাই করা উচিত। তো সেই ডিসিশনের সময় অ্যানালিসিসটা আমরা কি করি, আমাদের দুটো জিনিস, তার আগে দুটো অপশন আর কি। একটা হচ্ছে যে আমি নিজের টাকা দিয়ে, বা আসলে তো নিজের টাকা না, নর্মালি কোম্পানি ক্যাপিটাল মার্কেট বা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন থেকে টাকা নেবে, সেই টাকা নিয়ে ইকুইপমেন্ট কিনবে। ইকুইপমেন্ট কিনলে যে খরচ আছে সেইটার সাথে তুলনা করা, যে সে যদি লিজ নেয় তাহলে শুধু তার লিজ নেওয়াটা মানে মেশিন ভাড়া নেওয়ার মতো বছরে বছরে একটা অঙ্ক লিজের ফি দিতে হয়। কোনটা লাভজনক, যেটা সস্তা, যেটা কম খরচ হবে সেটাই ভালো। তো সামান্য একটু আগে একটু ডিসকাস করে নেই আমাদের সিচুয়েশন গুলো কিরকম। যে দু ধরনের বেসিক লিজ আছে, একটা হচ্ছে অপারেটিং লিজ। অপারেটিং লিজ অনেকটা মানে হচ্ছে যে অনেক ভাড়া নেওয়ার মতো, কেমন। তো এটা কোম্পানির নিজের জিনিস হবে না, এটা যে বিক্রি করবে, যে মেশিনটা আপনাকে দেবে, সেই এটা আপনার মেনটেন করবে, এবং নির্দিষ্ট সময়ের পরে সে ইচ্ছা করলে সে এটা নিয়ে যেতে পারে বা বিক্রিও করে দিতে পারে। ফলে যেহেতু এটা আমার কোম্পানির নয়, সেহেতু আমি এটা থেকে ডিপ্রিসিয়েশন নেব না, ডিপ্রিসিয়েশন চার্জ করব না। এই ডিপ্রিসিয়েশনটা চার্জ করবে যে সে হচ্ছে যে লিজ দিয়েছে, লেসর, কেমন। আর আসলে এইসব লিসিং এর এই সিচুয়েশনে যে আপনাকে লিজ দেবে তার কাছে হয়তো মেশিন বা ইকুইপমেন্টটা নাই, সে আপনার সাথে এগ্রিমেন্ট করে তারপরে যে সে মেশিন বা ইকুইপমেন্ট কিনবে, কিনে আপনাকে ইউজ করতে দেবে। এই ক্ষেত্রে আপনি একটা মেশিন 4-5 বছরের জন্য নিলেন, আপনি কিন্তু এরকম এগ্রিমেন্টে একটা ক্লজ রাখতে পারেন যে আপনি এই অপশনটা থাকবে যে 3 বছর পরে আপনি আর এটা ইউজ করবেন না, আর্লি ক্যান্সেলেশন পসিবল। এটার সাথে একটু তুলনা করে দেখেন ক্যাপিটাল লিজটা। ক্যাপিটাল লিজটা অনেকটা যে মেশিনটা এটা হলো আপনার হয়ে গেল, কেমন। আপনার হয়ে গেল, তাহলে আপনার এটা ডিপ্রিসিয়েটও করতে হবে এবং মেনটেন্যান্সের দায়িত্বটা আপনার। যেহেতু কোম্পানি ফেরত নেবে না, যে লেসর সে মেনটেন্যান্স নিয়ে মাথা ঘামাচ্ছে না, এটা আপনার জিনিস। এটা যখন আপনি নিচ্ছেন, কম্পেয়ার করেন অপারেটিং লিজের ক্ষেত্রে, যে মেশিনটা কিন্তু লেসর ফেরত নেবে, ফলে কন্ডিশনটা ভালো থাকতে হবে। যদি মেশিনটা নষ্ট হয়ে যায় কিন্তু সে তো ফেরত নিতে বাধ্য, সে আবার লিজ দিতে পারবে না। তো তার এই ক্ষেত্রে ক্যাপিটাল লিজের ক্ষেত্রে সেই বাধ্যবাধকতা তার নেই, এবং এটা ক্যান্সেল করারও কোনো সুযোগ থাকে না। ফলে আপনি যে টাকাটাই নেবেন এটা পুরোটা অ্যামোর্টাইজ করতে হবে, কারণ পুরো টাকাটা আপনি ধার করে নেন তাহলে এটা দিয়ে দিতে হবে। এখানে লেসর কিন্তু প্রথমে
মেশিনটা নেই, পরে এগ্রিমেন্ট হলে পরে তারপরে যে মেশিনটা কিনে আপনার এখানে বসিয়ে দিয়ে যাবে, আপনি বছরে বছরে একটা অ্যামাউন্ট, লিসিং অ্যামাউন্ট তাদের দেবেন। আমাদের স্টোরিটা হচ্ছে অনেকটা ওই অপারেটিং লিসের জন্য। এইরকম একটা এক্সাম্পল দিয়ে আমরা শুরু করব। দুটো অপশন তাহলে থাকছে। একটা হচ্ছে যে আপনি কারো কাছ থেকে অপারেটিং লিস একটা নিলেন, তাহলে আপনার শুধু একটাই খরচ, আপনি শুধু প্রত্যেক বছর লিসের টাকাটা লেসরকে দেবেন। লেসর এটা মেনটেন করবে, লেসর এটার যেভাবে কেনার সেটা সেইভাবে ফান্ড করার চেষ্টা করবে। লেসর হয়তো এটা আপনি 4 বছর ইউজ করবেন আপনার কোম্পানি, 4 বছরে ডিপ্রিসিয়েট করতে হবে এমন কোনো কথা নেই, সে কম হারেও ডিপ্রিসিয়েট করতে পারে। সেটা আসলে আমাদের হিসাবের বাইরে, লিসিং বিজনেসটা আলাদা। আমরা হয়তো একটা প্রোডাকশন সিস্টেম, আমাদের কোম্পানির একটা প্রোডাকশন ম্যানুফ্যাকচারিং কোম্পানি, সে ডিসিশন নিচ্ছে যে একটা মেশিন লিজ নিয়ে আসবে, তাহলে প্রত্যেক বছরে বছরে এই পরিমাণ দিতে হবে। অল্টারনেটিভ হলো যে আমি এত টাকা করে লিজ দেবো, আমি বরং নিজেই কিনে নেই না কেন, আমি মেশিনটা যদি কিনে নিয়ে আসি তাহলে আমার কত খরচ পড়ে সেটা আমার দেখতে হবে। এই নিজে কিনে নিয়ে এসে যে খরচটা পড়ে সেটা যদি লিজ থেকে কম হয় তাহলে কেনাই ভালো, না হলে লিজ দেওয়া ভালো। তাহলে আমরা একটু এই স্টোরিটা একটু পড়ি, তাহলে কি সিচুয়েশন আমাদের। প্রথমে বলা হচ্ছে যে আপনি এই মেশিন ইকুইপমেন্টটা 80 লক্ষ টাকা দিয়ে কিনতে পারেন, এটা 4 বছরের লাইফ আছে, এটা ইনস্টল করে দিয়ে যাবে। এটা আপনি ধরেন বাংলাদেশের এই সিস্টেমে যদি অ্যালাউ করা হয় তাহলে আমরা 50% ডিপ্রিসিয়েশন ফার্স্ট ইয়ারে চার্জ করব, 30% সেকেন্ড ইয়ারে, 20% থার্ড ইয়ারে। তো এই ইকুইপমেন্ট যদি আপনি কেনেন তাহলে আপনি এটার জন্য কেনার জন্য তার আগে থেকে প্ল্যান নেন এই টাকা, যাই হোক আপনি ক্যাপিটাল মার্কেট থেকে 80 লক্ষ টাকা নিয়ে আপনি এই মেশিনটা কিনবেন, 4 বছর ইউজ করবেন, 3 বছরে ফুলি ডিপ্রিসিয়েট করবেন। ভালো মতো মেনটেন করতে গেলে বছরে 12,000 টাকা করে খরচ দিতে হয়। আর দ্বিতীয় সাইডটা হচ্ছে যে আপনি যদি এটা লিজ নেন তাহলে আচ্ছা, এর আগে বলা আছে যে আপনি যদি এটা কিনতে চান তাহলে তো আপনি বড় করে 4 বছরে আপনি এটা ইউজ করবেন, 4 বছরে আপনার পুরো টাকাটা দিয়ে দিতে হবে, প্রত্যেক বছর 12% করে ইন্টারেস্ট দিতে হবে। আর অল্টারনেটিভটা হলো আপনি জাস্ট লিজ করলে জাস্ট বছরে 22,40,000 টাকা করে দিলেই হবে। লিজ কস্টটা ট্যাক্স ডিডাক্টেবল। তাহলে কোনটা ভালো? আমি জাস্ট লিজ করে 12.4 লক্ষ প্রত্যেক বছরে দেব, এটা ভালো, না আমি সব টাকা দিয়ে মানে পুরো মেশিনের দাম 80 লক্ষ টাকা দিয়ে কিনে আমি 4 বছর ইউজ করব, কেমন? তাহলে কোনটা ভালো কিভাবে দেখব, কেমন? যদি এই টাকাটা ধার করি তাহলে 12% ইন্টারেস্ট দিতে হবে আর কোম্পানি ট্যাক্স রেট 30%। তাহলে দুটো ক্লিয়ার অপশন, একটা হচ্ছে যে লিজ করবো, সেটা রিলেটিভলি সোজা। আমরা এক্সেলে যাই, এক্সেলে এটা দেখবো কেমন, এটা আমি কপি করে রেখেছি এক্সেলে। এই এক্সাম্পলটা নিয়ে আমরা কাজ করব। প্রথমে সহজটা করি, সহজটা হচ্ছে লিসিং কস্ট। আমাদের লিসিং কস্ট কত, তো এটা লিসিং অপশন লিখি। লিসিং অপশনে আমাদের অ্যানুয়াল কস্ট অফ লিজ 22,40,000। আমাদের মেইনটেনেন্স ফি এখানে আসছে না, ট্যাক্স রেট হচ্ছে 30%। আর নর্মালি ডিসকাউন্ট রেটটা হয় আপনি টাকাটা নিলে যে হারে
আপনি ইন্টারেস্ট দেবেন সেইটা। তাহলে ডিসকাউন্ট রেট আমরা ইউজ করবো 12%। এটা 4 বছর ইউজ হবে, ইউজ ফর 4 years। তাহলে প্রথমে এখানে 4 বছরের হেডিংটা দেই 1 2 হয়তো চড়া করার দরকার হতে পারে, দেখি এটা করতে পারি কিনা। এখানে কলাম উইডথ আছে, এটা 12 দিলে আমার মনে হয় যথেষ্ট হবে। আচ্ছা, প্রথমে আছে অ্যানুয়াল লিসিং কস্ট। আমি একবারে দিতে পারি বা একবার ওই পুরো ফিগারটা দিয়ে তার থেকে ট্যাক্স বিয়োগ দিয়ে দিতে পারি। আমি জাস্ট এইভাবে লিখছি, এটা হচ্ছে অ্যানুয়াল লিজ কস্ট টাইমস 1 মাইনাস ট্যাক্স রেট। তাহলে কি দাঁড়ালো এখানে? এখানে যে আমরা পাবো 22,40,000 টাইমস 1 মাইনাস 0.3। এইটা হবে আমার প্রত্যেক বছরের ফি। আমি এখানে কপি করি, তাহলে পেস্ট। ক্যালকুলেশনটা করতে গেলে একটা ইকুয়াল সাইন দেওয়া লাগবে। আমার পুরো ফিগারটা হচ্ছে এই নাম্বারটা, এটা আমি অন্য 3 বছরেও লিখব। আর এটা প্রেজেন্ট ভ্যালু তাহলে কত হবে? আজকের টাকায় এটার কস্ট কত? ভ্যালু অফ কস্ট at 12%। এটা আমরা এক্সেল থেকে বের করতে পারি। আমরা এক্সেলে যে ফর্মুলা, যে আমরা নেট প্রেজেন্ট ভ্যালুটা নেব, নেট প্রেজেন্ট ভ্যালু, এটা আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি শিওর না, কিন্তু এটা ফাইন্যান্সিয়াল যে ট্যাবটা আছে তার মধ্যে পাওয়া যাবে। তখন একটা পপ আপ বক্স আসছে, সেখানে আমি 12% 0.12 রেট হিসাবে দিচ্ছি, আর তারপর ভ্যালুজ এর মধ্যে এই 4টা নাম্বার আমি দিলাম। এই ফিগারটা আসলো, এইটা হচ্ছে প্রেজেন্ট ভ্যালু অফ লিজিং অপশন। এখানে জাস্ট ডেসিমালটা বাদ দিই, কেমন? তো এটা আমরা লিজিং বানাই, এখানে আবার ভুল করেছি, হঠাৎ করে চোখে পড়ে। তো এটা হচ্ছে আমাদের কম্প্যারিজনের জন্য একটা পয়েন্ট। আমাদের অন্য অপশনটা হচ্ছে যে আমরা নিজেরাই যে কিনবো, বাই অপশন। বাই অপশনে কি হচ্ছে? আমাদের মেশিনের কস্ট হবে 80 লাখ টাকা। 80 লাখ টাকা কিন্তু আমার কোম্পানি থেকে যাচ্ছে না, এটা আমি ব্যাংক থেকে বা যে কোনো জায়গা থেকে বড় করে আমি মেশিনটা নিয়ে আসবো। এইখানে তাহলে বলা হচ্ছে যে এটা 4 বছরের জন্য 80 লক্ষ টাকা ধার করবো এবং 4 বছরে আমি এটা অ্যামোর্টাইজ করবো। তাহলে এটা অ্যাপ্রোপ্রিয়েট অ্যামোর্টাইজেশন টেবিলটা আমার লাগবে। 1 2 4 বছর, 2 কোথায় গেল? এইটা মানে অ্যামোর্টাইজেশন টেবিলে বিগিনিং ভ্যালু কি হচ্ছে, এইখানে যাই, বিগিনিং ভ্যালু থেকে শুরু করি। এটা যদি সেন্টার করি, আমার 80 লক্ষ দিয়ে শুরু, আর আমার পেমেন্টটা কত হবে? যদি 4 বছরে আমি 12%-এ পে করে দিতে চাই, আমার প্রত্যেক বছরের পেমেন্টটা হবে, এটা আমরা আবার এক্সেল থেকে বের করব। আপনার রেট হচ্ছে 0.12, পিরিয়ড হলো 4,
প্রেজেন্ট ভ্যালু হলো 80 লক্ষ। পেমেন্ট এই যে দেওয়া আছে তাকে পজিটিভ হতে হবে। যদি আপনার পজিটিভ না আসে আপনি এটা পজিটিভ লিখবেন। তাহলে এখানে আমি ডেসিমালটা চাই না। আমার পেমেন্ট প্রত্যেক বছর কিন্তু এই ফিগারটা, আমি এটা তাহলে কপি করে আমি 4 বছরেই এটা পেস্ট করলাম। আচ্ছা, এর থেকে আমি বিয়োগ দেব। এটা আসলে অন্যভাবে করলে ভালো হতো, তো যাই হোক আমি বিয়োগ দেই। এটাকে বলবো পেমেন্টটা হলো ইন্টারেস্ট কত হবে। প্রথম বছরের ইন্টারেস্ট হবে ইকুয়াল টু 0.12 টাইমস এই বিগিনিং ব্যালেন্স এটার উপরে। তাহলে আপনার কি পরিমাণ লোন শোধ হলো, লোন রিপেমেন্ট হবে ডিফারেন্সটা দিস মাইনাস দিস। এখন আপনার যেটা থাকলো সেটা হচ্ছে রিমেইনিং ব্যালেন্স। কি করলাম, রিপেমেন্ট এটা। আচ্ছা, এটা হবে এন্ড ব্যালেন্স। তাহলে এন্ড ব্যালেন্স হবে এই টাকা থেকে আপনার এই টাকাটা শোধ হয়েছে। এটা আমি এখানে নিয়ে যাব। এখন বাকি সবগুলো নাম্বার কিন্তু পেয়ে যাওয়ার কথা। আপনি ইন্টারেস্টটা হিসাব করেছেন এভাবে। আমি এখানে যাব, লোন পেমেন্ট যাব, শেষ নাম্বারটা 0 হওয়া দরকার, 0 হয়েছে। এইখানে আমার যেটা দরকার সেটা হচ্ছে যে এই ইন্টারেস্ট অ্যামাউন্টগুলো কিন্তু আমার ট্যাক্স সেভিংস। এটা একটু হাইলাইট করে রাখি, আমাকে প্রত্যেক বছর এই টাকাটা এই হিসাবে দিতে হবে, অ্যামortization ফিগার হিসাবে দিতে হবে। এটা কেন আসছে আমি বুঝতে পারছি না। এটা কি বাদ দেওয়া যায়, ক্যান্সেল করলে কি হবে, তাও আসছে। এটা আমি এখানে লিখি, তাহলে অ্যানুয়াল পেমেন্ট হচ্ছে, আমরা এই যে ফিগারটা পেয়েছি এই ফিগারটা, আর মেইনটেনেন্স কস্ট আছে 12 লক্ষ, প্রত্যেক বছর 12 লক্ষ। ঠিক আছে, দেখা যাচ্ছে না, এখানে নিয়ে আসি। আচ্ছা, 12 লক্ষ। ডিপ্রিসিয়েশনটা আমার দিতে হবে অনঅরিজিনাল অ্যামাউন্ট। প্রথম বছরের ডিপ্রিসিয়েশন হবে 50% টাইমস এই ভ্যালুটার উপরে বা এই ভ্যালুটার উপরে। সেকেন্ড ইয়ারে হবে 30% অরিজিনাল ভ্যালুর উপরে, এবং থার্ড ইয়ারে হবে 20% equal to 0.2 টাইমস এই ফিগারটা। আর তাহলে থেকে আমরা ট্যাক্স সেভিংস করবো, যেহেতু আমি এই কোনো খরচ করছি না, কিন্তু আমি এটা চার্জ করে আমার ট্যাক্সেবল ইনকাম কমাতে পারি। ট্যাক্স সেভিংস সেইটা আমি বের করবো এই ইকুয়েশন দিয়ে। নিচে লিখি, ইকুয়েশনটা হচ্ছে ট্যাক্স টাইমস ডিপ্রিসিয়েশন। তাহলে প্রত্যেক বছর আমার সেভিং হবে 30% ট্যাক্স হলে টাইমস এই ফিগারটা। ফোর্থে যেতে পারি কিন্তু শূন্য থাকবে। আচ্ছা, এখন আমার সবগুলো নাম্বার কিন্তু হয়ে গেছে। আগে আমরা পেয়েছিলাম এই অপশনের কস্ট, এটা এখন বাই অপশনের কস্ট বের করার জন্য যা যা দরকার আমার সব আছে। আমি প্রথম নাম্বারটা দেই, যে প্রথম নাম্বার হচ্ছে যে কি দিচ্ছি, পেমেন্ট, লোন অ্যামortization, লোন ইনস্টলমেন্ট লিখি, ইনস্টলমেন্ট
4 বছরে আমার প্রত্যেক বছর লোন ইনস্টলমেন্ট যাচ্ছে এই ফিগারটা। তারপরে আর কি খরচ আছে? খরচের মধ্যে আছে আমার মেইনটেনেন্স ফি আফটার ট্যাক্স। এইটা করতে গেলে আমার এই ইকুয়েশনটা দিতে হবে, মেইনটেনেন্স কস্ট টাইমস 1 মাইনাস ট্যাক্স। তাহলে আমার নাম্বারটা আসবে ইকুয়াল টু 12 লক্ষ টাইমস 1 মাইনাস 0.3। এটা প্রত্যেক বছরই সমান থাকছে। তো এই দুটো হচ্ছে আউটফ্লো। 3 নাম্বারটা আমার হচ্ছে যে যেহেতু আমি এই পরিমাণ ইন্টারেস্ট দেব, সেটা আমার প্রফিট এন্ড লস স্টেটমেন্টের মধ্যে খরচ হিসাবে যাবে, ফলে আমার ট্যাক্স কমবে। এইটাকে আমরা লিখব ট্যাক্স সেভিংস অন ইন্টারেস্ট। আর ইকুয়েশনটা হলো ট্যাক্স টাইমস ইন্টারেস্ট। তাহলে আমাদের এখানে ফিগারটা ইকুয়াল টু 0.3 টাইমস এই ইন্টারেস্ট ফিগারটা। এটা কিন্তু সেভিংস, এটা ইনফ্লো। আর 4 নম্বরটা হচ্ছে ট্যাক্স সেভিংস অন ডিপ্রিসিয়েশন। সেটা আমরা আগেই করেছি। ট্যাক্স 1,20,000 করে। আচ্ছা, তাহলে ফিগারটা আমি এবার ক্যালকুলেটর করতে পারি। আমি জাস্ট এই নাম্বারটা নিয়ে নেই এখান থেকে। এখন আমি নেট কস্ট, এই চ্যাপ্টার ওভারঅল ফাইনাল অ্যানুয়াল কস্ট বা নেট কস্ট যদি বলেন আপনারা, আউটফ্লো মোট কত হচ্ছে। এই একটা টাকা ক্যাশে চলে যাচ্ছে, এই টাকাটাও ক্যাশে যাচ্ছে, কিন্তু এই টাকাগুলো আমার বেঁচে যাচ্ছে। প্রথম বছর আমি এই পরিমাণ নেট কস্ট হবে আমার, অন্যান্য বছর এই পরিমাণ কস্ট হবে। এখন আপনি প্রেজেন্ট ভ্যালু করবেন ঠিক প্রথম অপশনের মতো, যেটা কম সেটাই ভালো, আপনার কস্ট কম হচ্ছে। তো এটা যদি এখানে আমি বের করি, ফর্মুলায় আমরা এনপিভি আগে করেছি, আমাদের রেট হচ্ছে 12%। আমরা এক্সেল এর ইকুয়েশন ইউজ করে ক্যাশ ফ্লোটা আইডেন্টিফাই করলাম। এইটা হচ্ছে আমাদের প্রেজেন্ট ভ্যালু অফ অল দি এক্সপেন্সেস। এটার সাথে আপনি এখন তুলনা করেন এইটার। আপনি যদি লিস্ট করেন তাহলে আপনার অ্যানুয়াল কস্ট হচ্ছে এইটা, অ্যানুয়াল কস্ট না প্রেজেন্ট ভ্যালু, আপনার সব কস্টের প্রেজেন্ট ভ্যালু, মানে আজকে এত টাকা খরচ করার মতো। আর আপনি যদি নিজে ধার করে কিনে আনতে চান তাহলে আপনার খরচ হবে এইটা। যেহেতু এইটা বড়, খরচ বেশি, লিজ করা তাহলে আপনার জন্য বেশি লাভজনক। তাহলে আপনার অ্যান্সারটা হবে লিজিং দ্য অপশন ইজ বেটার। এইভাবে আমরা লিজ ভার্সেস বাই এর কম্প্যারিজনটা করে থাকি। এটা এখানেই শেষ। ধন্যবাদ। আমরা পরে হয়তো ওয়ার্কিং ক্যাপিটালের উপরে কিছু কথা বলবো। বাই।